সুপ্রিয় দর্শক, আমি তাজওয়ার মাহমিদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ লাখো কণ্ঠে একত্রে উচ্চারণ হয়েছে গাজা তুমি একাও নও। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে যেন পরিণত হয়েছে জাতির বিবেকের প্রতিচ্ছবি। বাংলাদেশে স্পষ্ট করে জানিয়ে দিল, বিশ্বজুড়ে যে কোনো নিপীড়ন, আগ্রাসন ও বৈষম্যের বিরুদ্ধে এদেশের মানুষ সবসময় দাঁড়াবে অন্যায়ের বিপরীতে। এমন সময় দেশে দেখা দিচ্ছে নারীর প্রতি নানা ধরনের অসহনশীল ও অন্যায় আচরণের ঘটনা। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি দাবি করেছেন বোরকা না পরা ও নারী হয় তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। অপরদিকে মডেল মেঘনা আলম গ্রেফতার হয়েছেন বিশেষ ক্ষমতা আইনের মতো কালাকানুনে। এই দুই ঘটনায় নারী পক্ষ আজকে নিন্দা জ্ঞাপন করেছেন। ফিলিস্তিনে বাংলাদেশের মানুষের সমর্থন ও অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা সহ আজকের সম্পাদকীয়র বিষয় নির্ধারণ করা হয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, এবং গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে লাখো মানুষের মোনাজাত। মার্চ ফর গাজায় জনসমুদ্র ঢাকা। গণহত্যার বিচারসহ 5 দাবি। মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সংস্থার কার্যক্রম এগিয়ে নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। মের মধ্যেই দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় ঐক্যমত্য কমিশন। 7 কলেজ নিয়ে হচ্ছে ভিন্নধর্মী বিশ্ববিদ্যালয়। বিভিন্ন ক্যাম্পাসে থাকবে আলাদা অনুষদ। চূড়ান্ত হওয়ার আগে অন্তর্বর্তী প্রশাসনেই চলবে কার্যক্রম। আইন না মেনেই শুল্কযুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। মন্তব্য WTO আইন বিশেষজ্ঞের। মোকাবেলায় রাজনৈতিকভাবে আলোচনা এগিয়ে নেয়ার তাগিদ ব্যবসায়ীদের। আমি গোলাম রনি আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। প্রথমে আজকে যে ঢাকা শহরে বিশাল এক মার্চ ফর গাজা, ফিলিস্তিনে যারা নিপীড়িত মানুষ আছে, নিপীড়নের শিকার মানুষ আছে, তাদের জন্য আজকে বাংলাদেশের মানুষ হাত তুলেছে একসঙ্গে, এবং তাদের বিরুদ্ধে তাদের ওপর যে নিপীড়ন চলছে ইসরায়েলের পক্ষ থেকে, সেটির বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্বকে, মুসলিম যারা নেতা আছেন তাদেরকে একত্রিত হতে বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেছেন। আমরা দেখলাম যে এই ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের মানুষ যখন রাস্তায় নেমে এসেছে, সব রাজনৈতিক দলই একটি মঞ্চে আসলে একত্রিত হয়েছে। এটি জাতীয় রাজনীতিতে কেমন প্রভাব রাখবে আপনি মনে করেন? অনেক প্রভাব রাখবে। প্রথমত হলো যে এই সমাবেশটি ছিল একটি ব্যতিক্রম ধর্মী সমাবেশ। এরকম সমাবেশ বাংলাদেশে কখনো হয়নি। ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আপনারা জানেন যে 60-এর দশকে, 70-এর দশকে, এমনকি 80-এর দশকে এখান থেকে নিয়মিত অনেক লোক গিয়েছেন যারা ফিলিস্তিনের পক্ষে ওখানে গিয়ে সরাসরি যুদ্ধ করেছেন, এবং আমাদের রাষ্ট্র সেটা অনুমোদন দিতেন। এবং যারা ফিলিস্তিনে যুদ্ধ করতেন PLOর পক্ষে, তারা আবার ফিরে আসার পর বাংলাদেশে বেশ সম্মানিত একটা সামাজিক অবস্থান তাদের ছিল। তো সেই জায়গাতে এখন অনেকগুলো বাঁক তৈরি হয়েছে। অর্থাৎ 80-এর দশকে ফিলিস্তিনের যে অবস্থা ছিল, তারপরে যখন এটি শান্তি চুক্তি হলো, সেখানে সীমিত আকারে স্বায়ত্তশাসন দেওয়া হলো, PLO এবং হামাস যখন আলাদা হলো, গাজা এবং পশ্চিম তীর যখন আলাদা হলো, জেরিকো যখন হলো, মিশর, সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্যের যে রাজনীতি, সেই রাজনীতির কারণে কিন্তু আজকের যে ফিলিস্তিনের সমস্যা, এটি এত নির্মমতা পেয়েছে, এতটা ভয়াবহতা লাভ করেছে। এখন বাংলাদেশে আমরা যে বিশাল সমাবেশ করলাম, এটি ফিলিস্তিনের যে অভ্যন্তরীণ রাজনীতি বা ইসরায়েলের হুমকি ধামকি বা পশ্চিমা বিশ্ব, ওখানে আমার কাছে মনে হচ্ছে তারা এটা, মানে যাকে বলা হয় এক বিন্দু পানি যদি তাদের গায়ে পড়ে যে ধরনের একটা অনুভূতি, ওটাও তাদের মনে হবে না। ইসরায়েলি কিছু মিডিয়াতে বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে রিপোর্ট আসছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে যে ইসরায়েলের সম্পর্ক বা ইসরায়েলের যে এই মুহূর্তে যে ডমিনেটরি পাওয়ার, তাতে আমাদের যে সমাবেশটি এখানে যদি যা হয়েছে তার সাথে আরও 100 গুণ হতো, তাতেও পরিস্থিতির কোনো উন্নয়ন হতো না বা হবে না। কিন্তু যেটা আমাদের উপকার হয়েছে সেটা হলো এরকম একটা উপলক্ষকে কেন্দ্র করে
আমরা যে একটা অন্যায়কে ঘৃণা জানাতে পেরেছি, রিগ্রেট করতে পেরেছি, ইটস এ গুড সাইন। যে আমরা হোক না সেটা ফিলিস্তিনতে, কিন্তু আমাদের এই অভ্যাসের কারণে আগামী দিনে বাংলাদেশের যে কোনো একটা মন্দ কাজকে আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে না বলতে পারবো। এই গেল একটা বিষয়। ২ নম্বর হলো যে আমাদের রাজনীতিতে অনেক দিন ধরেই একটা অনৈক্য লক্ষ্য করা যাচ্ছিল। কেউ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করে না, বসে না, কিন্তু এবার দেখলাম যে বেশ সবাই একত্রে একই মঞ্চে তারা দাঁড়িয়েছেন। ছেলে, বুড়ো, নবীন, প্রবীণ, নারী, পুরুষ, এবং এখানে মেয়েদেরও অনেক উপস্থিতিতে দেখা গিয়েছে। তো সাধারণত যারা ইসলামপন্থী, ইসলামিস্ট, তাদের নেতৃত্বে এই জিনিসটা হয়েছে, এবং সেখানে মেয়েদের যে উপস্থিতি এটা বেশ উল্লেখযোগ্য ছিল। তো আমরা যে একটা মডারেট ইসলামের দিকে যাচ্ছি, আধুনিক ইসলামের দিকে যাচ্ছি, এই সমাবেশের মাধ্যমে সেটি প্রমাণিত হলো। ৩ নম্বরে যেটা মনে হলো যে আগামী দিনে কে হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এরকম একটা দৃশ্য আমরা ওখান থেকে কল্পনা করতে পারি। এখানে দেখলাম যে ২ জন নায়ক বা ২ জন মহানায়কের নেতৃত্বে মূলত এই সমাবেশটি হয়েছে, তাদের আহ্বানে। ১ নম্বরে হলেন ডক্টর মিজানুর রহমান আজাহারি, ২ নম্বরে হলেন জনাব আহমদুল্লাহ, ইসলামী বক্তা, খুবই নামকরা। ওনাদের আহ্বানে এই বিশাল সমাবেশ, যারা গেছেন বিএনপি, আওয়ামী লীগ তো না, বিএনপি, জামাত থেকে শুরু করে সবাই মূলত হ্যাঁ, সবাই গিয়েছেন মূলত এই ২ জন মানুষের আহ্বানে, এসেছেন এই ২ জন মানুষের আহ্বানে। এখন আমরা ইসলামিস্টদেরকে, ওয়াজ যারা করে তাদেরকে সাধারণত মনে করতাম যে এরা টাকা নেয়, ওয়াজ করে, এদের কোনো সামাজিক গুরুত্ব নাই। কিন্তু এদের হুকুমে, এদের আহ্বানে বিএনপির মতো বড় দল রেসপন্ড করে এবং মঞ্চে গিয়ে দাঁড়ায়, তাদের পাশে ছবি তোলার জন্য, তাদের পাশে বসে সেলফি তোলার জন্য, তাদের সাথে হ্যান্ডশেক করার জন্য। তাদের মধ্যে যে উদ্গ্রীব যে একটা ভাব আমরা দেখলাম এই সমাবেশের মাধ্যমে, এটা রাজনীতির জন্য একটা ইতিবাচক, যে আগামীতে আমাদের দেশে যে একটা ইসলামী বিপ্লবের কথা হচ্ছে, এবং আগামীতে যারা ইসলামী রাষ্ট্র বা খিলাফতের কথা বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইব তোলা হচ্ছে। তো এই যে ইসলামিস্ট দলগুলোর যে একটা জয় জয়কার, বা ইসলামপন্থীদের আহ্বানে যে আমাদের যে র্যাডিক্যাল পলিটিক্যাল পার্টিগুলো আছে, তারা যে আহ্বানে সাড়া দিয়ে যেতে পারে, এইটার একটা প্রথম মহড়া হয়ে গেল। ২ নম্বর হলো যে এখন এরকম একটা সমাবেশ যদি ধরুন জামাতের আমির ডাকতেন কিংবা তারেক রহমান সাহেব ডাকতেন, আমার কাছে মনে হচ্ছে না যে এত লোক এখানে আসতো বা কেউ এইভাবে রেসপন্ড করতো। কিন্তু আজহারী সাহেব যখন ডেকেছেন, আহমদুল্লাহ সাহেব ডেকেছেন, আপনি ধরে নিতে পারেন যে আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে, সরকার প্রধান হিসেবে তাদের একটা পোর্ট্রেট এই সমাজে অনেকের সামনে দিয়ে দেওয়া হলো। ৩ নম্বর হলো যে যেহেতু এখানে আহমদুল্লাহ সাহেব আছেন, আজহারী সাহেব আছেন, এই দুজনের পেছনে একটা রাজনৈতিক শক্তি, ব্যাকবোন কাজ করে, সেটা হলো জামাত ইসলামী বাংলাদেশ। এখন ইদানিংকালে বিএনপির সঙ্গে জামাতের যে সম্পর্কটা, এটি বলতে গেলে অহিনকুল দা কুমড়ার সম্পর্ক, আমরা সবাই জানি। কেউ কারো মানে মানে যত বিশুদ্গার রয়েছে, যেটা আমরা গত ১০-২০ বছর কল্পনাও করতে পারি না, সেই জিনিসগুলো হচ্ছে। অথচ তাদেরই ভবিষ্যৎ নেতা, যাকে কেন্দ্র করে, যাতে ভবিষ্যতে যিনি আমিরে জামাত হবেন বা যিনি উজিরে আজম হবেন বাংলাদেশের, যিনি মেহমান আজিম হবেন, তো তার আহ্বানে বিএনপির সমস্ত নেতারা সেখানে ছুটে গেলেন। ইটস এ গুড সিমটম। মানে জামাতের বর্তমান নেতৃত্বের সঙ্গে হয়তো বিএনপির বর্তমান নেতৃত্বের দূরত্ব থাকতে পারে, কিন্তু জামাতের ভবিষ্যৎ নেতৃত্বকে যে বিএনপি স্বাগত জানায় এবং ভালোবাসে, সেটা আজকের এইখানে চমৎকারভাবে ফুটে উঠলো। অসংখ্য ধন্যবাদ। আমি রনি ভাই আপনার কাছে আবার আসবো। আমরা একটু মান্না ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে রনি ভাই আসলে খুব একটি অ্যানালিটিক্যাল জায়গা থেকে তার বক্তব্য দিচ্ছিলেন। আপনি আসলে বেশ কয়েকটি যখন ঐক্যমত্যের জন্য আসলে প্রধান উপদেষ্টা নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে আসলে আলোচনা করেন প্রধান উপদেষ্টা, তখন আপনি ছিলেন, এবং আমরা দেখেছি যে যখন সাম্প্রদায়িক সহিংসতা হতে যাচ্ছিল তখন এক ধরনের রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছিল, বন্যার সময় এক ধরনের রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছিল। এখানেও কি আসলে সে ধরনের রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছে কিনা, এবং অন্তর্বর্তী সরকারের আমলে কি নানা সময় আসলে সব রাজনৈতিক দলের নেতাদেরকে এক কাতারে দেখা যাচ্ছে, যেটা আসলে অতীতে দেখা যায়নি, এমন কি মনে হয় কিনা আপনার কাছে? প্রথম কথা হলো যে রনি যেরকম করে পরিস্থিতিটা ব্যাখ্যা করলেন, আমি এরকম করে ভাবিনি। আজকের এই সমাবেশটা খুবই ব্যতিক্রমধর্মী, উল্লেখযোগ্য।
আমি বলবো বাংলাদেশের জন্য একটা দিক নির্দেশনামূলক হয়তো বলা যায়, কিন্তু এটা রাজনৈতিক মূল্যায়ন যেটা বললো, আমার মাথায় এটা কখনো আসে নাই। ধরেন যেরকম করে ডক্টর ইউনূস বললেন, আজকেও বলেছেন জি। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ইলেকশন করে ফেলবার ব্যাপারে যা যা প্রস্তুতি আছে সেগুলো নিয়ে ফেলেন বা নিতে থাকেন। এই নির্বাচনে আমি যে শক্তিকে আমরা আজকে গাজা মারতে দেখছি, তাদেরকে দেখছি না। এটা একেবারে পার্টি ভোট হবে। এই ভোটটা যেটা হবে সেটা হবে পার্লামেন্টারি ভোট, এবং পার্লামেন্টারি ভোট মানে হচ্ছে রাজনৈতিক দলের ভোট। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত আছে জামাত, ইসলামিক আরও দল আছে কিছু, তারাও আলাদা করে অংশ নিতে পারে। কিন্তু যে দুজনের নাম উনি বললেন, এই দুজন এইসব দলের কোনো নেতা নন। ফলে অন্তত এই নির্বাচনে আমি তাদের বিবেচনা করতে পারছি না কোনোভাবে, এটা আমি মনেই করতে পারবো না। এখন প্রশ্ন হতে পারে যে এত বড় সমাবেশ করা হলো, তাহলে রনির কথা অনুযায়ী এটা কি একটা রাজনৈতিক টার্গেট সামনে রেখে করা হয়েছে? এটা আমি জানি না, সেরকম করে বলা হয়নি। তবে এটা আমি বলতে পারি যে এটার পেছনে কোনো রাজনৈতিক টার্গেট আছে। যদি এইভাবে বিষয়টা প্রচার পেত, তাহলে এই ধরনের গণজোয়ার দেখা যেত না। কারণ হচ্ছে, যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে অসুস্থ ছিলাম গত 2-3 দিন ধরে। আজকে এখনো আমার একটু জ্বরের ভাব আছে, সর্দি আছে, কাশি আছে। তবু এখানে আসছি, এখানে আসতে পারি, কিন্তু অত বড় এর মধ্যে হাঁটতে পারতাম না আমি। এখানে আসবার আগে আমি আরও 2টো সামাজিক অনুষ্ঠানে গেছি, যারা এই দলগুলো কিছুই করেন না। এই অনুষ্ঠানগুলো মানে ডিনারের দাওয়াত, কিন্তু রাজনৈতিক লোকজনই ডেকেছেন, রাজনৈতিক লোকজন গেছেন। তাদের মধ্যে কেউ কেউ গল্প করছে তারা নেতৃস্থানীয়, নামে পরিচিত আছেন। তারা বললেন 10 কিলো হেঁটেছেন তারা। কেউ বলেছেন আমরা তো 10 মাইল হেঁটেছি, এবং নারীরাও আছে তার মধ্যে। এরকম নয় যে কেবল জামাতের মহিলারা হেঁটেছেন, তা না, তারাও হেঁটেছেন। আমি মনে করি যে আসলে গাজা মানে এতই একটা অমানবিক নৃশংস ব্যাপার গত অনেক দিন ধরে চলছে, যে এর ডাকে মানুষ সাড়া দেবেই। জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের মধ্যে একটা অভূতপূর্ব জাগরণ হয়েছে। 15 বছর পরে পরে মার খেয়েছি, পাল্টা বেড়ে যখন জিতে দাঁড়িয়েছি, তখন নিজেকে সিকান্দার মনে হচ্ছে। যে কোনো ধরনের স্ট্রাগলে রেসপন্ড করার মতো তার মধ্যে একটা স্পৃহা বলেন, অনুপ্রেরণা বলেন, প্রণোদনা বলেন, তৈরি হয়েছে। আমি এটাকে এগুলোকে তারই প্রকাশ বেশি করে দেখছি। কারণ আমি অনেকের কথা বলতে পারি যারা এই রাজনৈতিক চিন্তার কাছেও নেই। ভোট কি দেবেন না দেবেন এটা কিন্তু খুবই একটা বায়বীয় অবস্থা। কারণ 5 আগস্টের পরে বাংলাদেশের মানে যাকে আপনি বডি পলিটিক বলবেন, রাজনীতির যে শরীর বৃত্ত, এটা অনেকখানি আমি বলবো ঝাপসা হয়েছে, বিমূর্ত হয়ে গেছে। মানে এক একটা চেহারা আসছে, বুঝতেই পারছি না এই চেহারাটা কি, এর চরিত্রটা কি, কি ভূমিকা করবেন। অনেকগুলো চেহারা চরিত্র পরিচিত ছিল, তারা পালিয়ে গেছে। এখন মানে ধরেন বিতর্ক করার মতো লোক আছে। রাশিয়ার পতনের পরে আমেরিকা পৃথিবীতে একক, আওয়ামী লীগের পলায়নের পরে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একক, এরকমই হবার কথা। হয়তো হয়েছেও তাই, কিন্তু এটা নিয়ে বিতর্ক করার লোকও তৈরি হয়েছে। মানে এরকম একটা অবস্থা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস জীবনে রাজনীতি করেননি। বা আমি ওনার ছাত্র ছিলাম, আমি সব জায়গায় বলি, আমি অনেকে জানি রাজনীতি ওনার সাবজেক্টই নয়।
রাজনীতির লোক পছন্দ করেন না। উনি তো এই যে ধরেন পরশুদিন বা তার আগের দিনও বললেন যে আমি তো এটা করার লোক নই, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে, আমি করছি, তাহলে এটা আমি করতে চাই না, আমি আমার যে কাজ সেটা করতে চাই। অথচ সেই মানুষকে সবাই মনে করছে তিনি আমাদের নেতা হওয়া দরকার, সবাই না হোক অনেকে মনে করছে। এই একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আমাদের ধারণার মধ্যে ছিল না। তারপরে ধরেন ঠিক 5 আগস্টের আগে এই যে রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী যাদের কথা বলা হচ্ছে তাদের সঙ্গে অনেকে বসতে রাজি হয়নি, কথা বলতে রাজি হয়নি, তাদের নিবন্ধন বাতিল হয়েছে। নিবন্ধন তো এখনো জামাতেরটা দেয়াই হয়নি। মানে এই পরিস্থিতিটাই পানি খেয়ে নেন। মনে হচ্ছে রাতারাতি বদলে গেল। জি, আমরা আবার আসবো আপনার কাছে। তার আগে রনি ভাই আপনার কাছে একটু মানে সমসাময়িক কয়েকটি বিষয় জানতে চাই। যেমন হচ্ছে যে মডেল মেঘনা আলমকে গ্রেফতার করা হয়েছে। আমরা ফিলিস্তিন প্রসঙ্গ থেকে, ফিলিস্তিন যেহেতু একটি জায়গা যেখানে আসলে আমরা সব অন্যায়, নিপীড়ন, বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি, তো সেই জায়গা থেকে মেঘনা আলমকে যখন গ্রেফতার করা হলো 10 এপ্রিল, তাকে গ্রেফতার করলো না, মানে বাসা থেকে তুলে নেওয়া হলো। পরে রাত্রের বেলায় সিএমএম আদালত তাকে বিশেষ ক্ষমতা আইন 1974 সালের সেটিতে 30 দিনের কারাভোগের নির্দেশ দিয়েছেন। তো এই বিষয়টা আসলে কেমন থাকে যে যখন 1974-এর বিশেষ ক্ষমতা আইনের মতো একটি কালো আইনে আসলে একজনকে গ্রেফতার করা হয়, আবার অপরদিকে আমরা শুনি যে মুজিববাদ মুর্দাবাদের স্লোগানও উঠছে, আবার শেখ মুজিবের আমলের 1974-এর এরকম একটি কালো আইনেও মানুষকে গ্রেফতার করা হচ্ছে। বিষয়টা আসলে আমার কাছে মনে হচ্ছে এটা বিচ্ছিন্ন ঘটনা। আমি এই ঘটনাটার সামনে পেছনের কিছুই জানি না। আমি শুধুমাত্র ভিডিওতে দেখেছি যে ভদ্রমহিলা তিনি সাহায্য চাচ্ছিলেন। তো ওখানে এমন কিছু সমস্যা আছে, পুলিশে যারা আছে তার সাথে সম্পৃক্ত আরও কয়েকজনকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে। মেঘনা আলম যার কয়েকজন গ্রেপ্তার করেছে, এবং পুলিশ বারবার বলতেছিল যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী আপনাকে থানায় যেতে হবে, মামলা আছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা। তো যাই হোক, এখন আমাদের দেশে হলো কি যে কতগুলো আইন আমাদের বাংলাদেশে যা কিছু হচ্ছে, এই সন্ত্রাস দমন আইন বলেন বা স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বলেন, ইভেন এই যে আইসিটি অ্যাক্ট বলেন, সমাজে অপরাধ প্রবণতার এত ভ্যারাইটি হয়ে গিয়েছে যে কখনো কখনো আসলে এই জিনিসগুলো কিন্তু অপরিহার্য হয়ে যায়। ফলে ঢালাওভাবে এটা খারাপ ওটা খারাপ এটা বলার চেয়ে বরং একটা ঘটনায় যদি সেটা অন্যায় হয়ে থাকে, মেঘনা আলমের যেটা, সেটা আমাদের সবারই আওয়াজ তোলা উচিত যে কেন এই কাজটা এই সময়টাতে করা হলো। আবার একই সঙ্গে আমাদের এই প্রশ্ন করা উচিত যে একজন ভদ্রমহিলাকে গভীর রাত্রে তাকে গ্রেপ্তার করা, গভীর রাত্রে তাকে সে সিএমএম কোর্টে নিয়ে হাজির করা, এখানে প্রশাসন যত তৎপরতা দেখালো, কেন বাটার শোরুম চুরি করার ক্ষেত্রে, ভাঙচুর করার ক্ষেত্রে, কেএফসি ভাঙচুর করার ক্ষেত্রে পুলিশ এখানে তৎপরতা দেখালো না? এই যে ফিলিস্তিনিদের ইস্যুকে কেন্দ্র করে আমরা যে ঐক্যমত দেখালাম, আমরা যে স্পিরিট দেখালাম, নীতি নৈতিকতার বিষয় আমরা দেখালাম, ঠিক এই জিনিসগুলো যদি আমরা আমাদের এই সমাজে চিরাচরিত যে অপরাধগুলো এই মুহূর্তে আমাদের জীবনকে একেবারে আমাদেরকে রীতিমতো আগামী দিনের গাঁজা বানিয়ে ফেলার মতো অবস্থায় নিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন যে এই সমাজে যখন মবগুলো হচ্ছে, যে মবগুলো আমাদের দেশে ইতিমধ্যে হয়েছে, একজন শিক্ষকের ক্ষেত্রে, একজন প্রিন্সিপালের ক্ষেত্রে, একজন পুলিশ কর্মকর্তার ক্ষেত্রে, একজন সরকারি কর্মকর্তার ক্ষেত্রে, একজন পলিটিক্যাল লিডারের ক্ষেত্রে, আসলে এটা এতটা অবমাননাকর, এতটা কষ্টকর যে এর চাইতে যদি ইসরায়েলি সৈন্যরা এসে তাদেরকে সরাসরি ফায়ার করে দিত, গুলি করে দিত, এটা বোধহয় যে ভুক্তভোগী তার কাছে এটা খারাপ লাগতো না। তো কাজে এই বিষয়গুলো, অর্থাৎ আমরা যেমন ফিলিস্তিনের মুসলমানদের দুর্ভোগ দুর্দশা নিয়ে বিশাল কিছু করছি, কাশ্মীরের মুসলমানদেরকে নিয়ে আমাদের আবেগ প্রচণ্ডভাবে কাজ করছে, শ্রীলঙ্কার মুসলমানদেরকে নিয়ে আমরা মোনাজাত করছি, ইসরায়েলকে আমরা লানত দিচ্ছি যে আল্লাহ ওদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দাও, আবাবিল পাখি পাঠিয়ে দাও। তারপরে শেষে আমরা খ্রিস্টানদেরকে, মানে ইহুদি এবং নাসারা, খ্রিস্টানদেরকে নাসারা বলে ইন্দো ইহুদি যে চক্রান্তে মুসলমানরা তছনছ হয়ে যাচ্ছে, এই কথাগুলো যত সুন্দরভাবে বলছি,
মোনাজাতে বলছি, ঠিক যারা মোনাজাত করছে, ওয়াজ করছে, মাহফিল করছে, তারা যদি দেখা গেল সৌদি সরকারের পক্ষ থেকে একটা মাগনা হজ করার দাওয়াত পেল, মুহূর্তের মধ্যে তাদের ওয়াজ উল্টে যাচ্ছে। এই জায়গাগুলোতে আমাদেরকে একটা মোরাল যে জায়গা, সেই মোরালের জায়গাতে একটা স্ট্রেংথ চলে আসতে হবে। আমরা খুব স্ট্রং করে বলতে পারি, আমাদের নামের পাশে যেমন আজাহারি আছে, আজাহারি যাকে আমরা বললাম ভবিষ্যতে উজিরে আজম, তো সে কোথা থেকে পাশ করেছে? আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে। আপনারা জানেন যে আজকের এই প্যালেস্টাইনের যত দুর্ভোগ দুর্দশা, তার পেছনে 1 নম্বর রাষ্ট্র হলো মিশর, আর 2 নম্বর রাষ্ট্র হলো জর্ডান, মিশর এবং জর্ডান। আর এই সমস্যাটা সমাধানের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সৌদি আরবিয়া। এই গেল 1। 2 নম্বর হলো যে এই আল আজহার বিশ্ববিদ্যালয়, ওখানকার যিনি আচার্য, তিনি ওখানকার শরিয়া আদালতের চিফ জাস্টিস, এবং প্রেসিডেন্ট সিসির পরেই হলো তার রাষ্ট্রীয় প্রোটোকল। এবং তার যে ক্ষমতা, সেই ক্ষমতা হলো সে সিসিকে ক্ষমতাচ্যুত করতে পারে। এবং টোটাল আরব বিশ্বে 2টো মতবাদ, মালিকি মতবাদ এবং হাম্বলি মতবাদ অত্যন্ত শক্তিশালী। আমাদের দেশে যেমন হানাফি মতবাদ মাযহাব, ওখানে এই 2টো মতবাদ, এই 2টো মতবাদের স্কুলের নিয়ন্ত্রণ হয় আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে। আমরা এই বাংলাদেশে বসে বাইতুল মোকাররমের খতিবের একটা কথা আমাদের এই সমাজে মানে পাবলিকের মধ্যে কোনো গুরুত্ব বহন করে না, কিন্তু আল আজহারের যিনি আচার্য ইমাম, তিনি যদি একটা ফতোয়া দেন মধ্যপ্রাচ্যে আগুন ধরে যাবে, আমরা কি একদিনের জন্য এই ফিলিস্তিনের পক্ষে আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটা মিছিল, এবং সেই মিছিলের নেতৃত্ব দিয়েছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের সেই আচার্য এবং ইমাম, যাকে বলা হয় গ্র্যান্ড মুফতি, গ্র্যান্ড ইমাম, এরকম ঘটনা কায়রোতে আপনারা কি দেখেছেন? তো তাহলে যেখানে যার ঘরের মধ্যে আগুন লেগেছে, তিনি আগুন নিভাচ্ছেন না। আমরা দূরে যারা পাড়া প্রতিবেশী আছি, আমরা আমাদের জীবনের হাজারো সমস্যা, সেগুলোকে ধামাচাপা দিয়ে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগছে কেন, তাড়াতাড়ি তসবিহ আনো, মোনাজাত করো, দোয়া পড়ো, কোরআন তেলাওয়াত করো, এরপরে বিরাট জিয়াফত করো, গরু জবাই করে খেয়ে তারপর আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তাড়াতাড়ি আকাশ থেকে আবাবিল পাখি পাঠিয়ে দাও, আমরা তো পারছি না। অথচ এই পুরো সমস্যাটা ক্রিয়েটেড বাই তার কি? এখন জামায়াত ইসলামের প্রমোটার কারা? তুরস্ক। অথচ এই যে ইসরায়েলের যে সমস্যা, তাদের প্রধান প্রমোটার কারা? তুরস্ক। সেই ব্যাপারে তো পুরো কথাবার্তা হচ্ছে না। এখন প্রবলেমটা যেখানে, সেই জায়গাটাতে ডিপ্লোম্যাটিক লাইনে যে কথাগুলো বদলা দরকার, যে প্রতিবাদগুলো দরকার, প্রতিবাদ করা দরকার মিশরের বিরুদ্ধে, জি, প্রতিবাদ করা দরকার সৌদি আরবের বিরুদ্ধে, জর্ডানের বিরুদ্ধে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমি মান্না ভাই আপনার কাছে জানতে চাই যে আজকে নারী পক্ষ আসলে 2টি ঘটনা নিয়ে নিন্দা এবং বিবৃতি দিয়েছে। একটি হলো যে মডেল যার কথা বলছিলাম মেঘনা আলম, এবং অপরটি হচ্ছে যে ফেব্রুয়ারির 12 তারিখে একটি ঘটনা, দিনাজপুরের একজন ইউএনওকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে একটি মব ক্রিয়েট করা হয় এবং বলা হয় যে বোরখা না পরার কারণে এবং তিনি নারী হওয়ার কারণে সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকতে পারবেন না। এই বিষয়গুলো আসলে কি ধরনের প্রভাব আসলে এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে রাখছে বলে আপনি মনে করেন? দেখেন, সহজ জিনিস তো কঠিন করে ভাবলে লাভ হবে না। গণতন্ত্র মানে ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মধ্যে নারীও পড়ে, নারীরও স্বাধীনতা। নারী স্বাধীনতা আজ বিশ্বে স্বীকৃত। আপনি এই যে ঘটনাগুলো বললেন, ধরেন এই যে মডেল মেঘনার গ্রেপ্তার, যেরকম করে রনি বললেন, আমিও তো আসলে বিস্তারিত কিছু জানি না, পত্রিকায় যা পড়েছি। তো পত্রিকায় যা পড়লাম তাতে কি মনে হলো, মহিলা আক্রান্ত বোধ করছেন, উনি লাইভে ছিলেন, সেইখান থেকে দিয়ে বলছেন কেউ আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এতে বিভীষিকার চিত্র একটা। এরকম হবে কেন? আমার জীবনে এরকম একটা ঘটেছিল। আমার বাসায় এইভাবে পুলিশ ঘেরাও করে রেইড করার মতো করে আমার বাইরের গেট বন্ধ করেছে, ভেতরে এসে ঢুকছে। তখন আমি কোনো উপায় না পেয়ে একটা লাইভ করে বলছিলাম যে এরকম হচ্ছে। ওই কারণে না কোন কারণে আমি জানি না, আমাকে গ্রেপ্তার ওই রাত্রে করেনি, ওটা আরও পরে হলো। কিন্তু এগুলো বিভীষিকাই, এগুলো কোনো গণতান্ত্রিক চিন্তাও রচিত হয়। আর যখন
নারীর জন্য এটা করা হচ্ছে, তখন তো আপনাকে আরো বেশি করে বলতে হবে যে সোসাইটি আরো পেছনে আছে। একটা উন্নত সমাজে নারীর স্বাধীনতা অধিকার আরো বেশি করে স্বীকৃত হওয়া উচিত। এখানে উল্টা জিনিসটা দেখছি। আর বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ সম্পর্কে আপনার মন্তব্য কি? আসলে এটি কি আসলে না, এখন বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ হবে কেন? হওয়ারই তো প্রশ্ন নেই। এখন এটা তো একটা হয়েছে কি, দেখেন, এই আইনটা বাতিল করা হয়নি, আইনটা রয়ে গেছে। রেখেছেন কেন? হ্যাঁ, এখন যারা ক্ষমতায় আছে তারা বলতেই পারেন আমরা ভাই এত ভাববার সময় পাইনি, দেখবো এটা পরে, নিশ্চয়ই জিনিস আসবে আমি মনে করি। কিন্তু এই আইন যে প্রয়োগ করলে, যে লোকটা প্রয়োগ করলো তাকে প্রয়োগ করবার ক্ষমতা কে দিয়েছে, তাকে নির্দেশ কে দিয়েছে, সেটাকে ইনভেস্টিগেট করে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমি আজকে আপনাদের এই টেলিভিশনের মাধ্যমে যে সমস্ত দর্শক শ্রোতা আমার কথা শুনছেন তাদের বলি, চোখ রাখেন এটার উপরে, দেখেন যে এই ব্যাপারে আর কিছু হয় কিনা। এখন এরপর একটা মামলা দেওয়া হবে। ধরা যাক এই মহিলা কোনো ক্রাইমের সাথে যুক্ত আছেন এবং সেই জন্যই তারা তাকে খুঁজছে এবং সেই রকম একটা মামলা দিল। এই মামলার বিশ্বাসযোগ্যতাও তো পাওয়া মুশকিল, কারণ আপনি যেভাবে তাকে নিয়ে গেলেন তাতেই তো বলেছে যে আপনি একটা স্টোরি তৈরি করছেন। তা করবেন কেন? যেহেতু তো স্টোরি তৈরি করছেন, আমি এটাকে রিলেট করছি। আপনি খেয়াল করে দেখেন, মাথায় টিপ পড়লে নারীকে অপমান করা হয়েছে, কক্সবাজার সমুদ্র সৈকতের মধ্যে হেঁটে বেড়াচ্ছে তাতে অপমান করা হয়েছে। আর এই যে ম্যাজিস্ট্রেটের কথা বললেন, ইউনো হ্যাঁ, ইউনো। তাকে তো অফিসিয়াল প্রোটেকশন দেওয়ার কথা ছিল, দেওয়া হলো না কেন? এখন এই সরকার হয়তো 10টা ভালো কাজ করছেন, কিন্তু এই কাজটা কি? এই দায়িত্ব তো তারই, হুম। তারই জবাব দেওয়া উচিত। এখন আপনি যদি মনে করেন না রে ভাই সরকারটা ভালোই করছে, এইটা কি হচ্ছে একটু দেখি, তাহলে কিন্তু গণতন্ত্র হবে না। তাহলে এই উন্নয়ন আপনি ভাবছেন সেটা হবে না, কারণ এক চোখে আদা বেচবেন আর এক চোখে লবণ বেচবেন, এইটা গণতন্ত্রের নিয়ম নয়। জি, আমি আসবো। রনি ভাই, আপনার সময় স্বল্পতা আছে, আমি ঝটপট কয়েকটি প্রশ্ন করতে চাই। তার মধ্যে একটি হচ্ছে যে চারুকলায় শেখ হাসিনার মুখাবয়ব যেটি আনন্দ শোভাযাত্রায় ব্যবহার করার কথা ছিল সেটি আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে ভোর রাতে। এই বিষয়টিকে নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন যে এটি আসলে শেখ হাসিনার দোসররা বা স্বৈরাচারী দোসররা এটা করেছেন, ফ্যাসিস্টের দোসররা করেছেন। তো আসলে এখানে কি চারুকলার যে শোভাযাত্রা সেটি কিনে আসলে সবসময় একটু উদ্বেগ থাকে প্রতি বছরে? এখানে কি আসলে সরকারের বা অন্তর্বর্তী সরকারের কি নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কিছুটা ঘাটতি আপনি দেখেন কিনা? প্রথমত এখানে মোস্তফা সরোয়ার ফারুকীকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা উচিত, এবং কেন এরকম একটা মানে যাকে বলা হয় যুগান্তকারী একটা মনুমেন্ট তৈরি করা হলো। আমি ওই মূর্তিটা দেখেছি, শেখ হাসিনার যে মূর্তিটা, বীভৎস একটা মূর্তি তৈরি করা হয়েছে। মোটা নিয়ে যদি রাস্তায় আসতো আওয়ামী যে ফ্যাসিজম, সেই ফ্যাসিজমের একটা নিদারুণ যাকে বলে একটা পোর্ট্রেট তারা কিন্তু সেটা তৈরি করেছিল। এখন এটা নিয়ে আগুন লাগাবে, ফ্যাসিবাসের যারা শক্তি আছে তারা সেটা নষ্ট করার চেষ্টা করবে, এরকম একটা অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা হবে, এটা স্বাভাবিক বিষয়। এখন এই কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত কে? মোস্তফা সরোয়ার ফারুকী। এখন তিনি সেই দায়িত্ব পালন করেননি। তিনি যদি সেখানে বলতেন যে এটার নিরাপত্তা বিধান করো, পাশে শাহবাগ থানা, তো শাহবাগ থানা, তো এখানে শাহবাগ থানার যিনি ওসি সাহেব আছেন তাকে যদি নির্দেশনা দিতেন, পুলিশের আলাদা টিম থাকতো এই জিনিসটা রক্ষা করতে, এই জিনিসটা ঘটতো না। তো তিনি এই জিনিসটা করেননি, এই জন্য তো আসলে তার শাস্তি হওয়া উচিত। দ্বিতীয়ত, তিনি তার নিজের যে দুর্বলতা বা নিজের যে অক্ষমতা সেটা প্রকাশ না করে তিনি শেখ হাসিনার ভাষায় কথা বলছেন। শেখ হাসিনার জামানাতে যা কিছু হতো সব কিছুর জন্য তারেক জিয়া দায়ী, সব কিছুর জন্য জামাত দায়ী, সব কিছুর জন্য রাজাকার আলবদর দায়ী। আর এখন এই অযোগ্য লোকদের একটা ট্রেন্ড হয়ে গেছে যে সব কিছুর জন্য শেখ হাসিনা দায়ী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দায়ী। ফলে এখানে যারা এই কুকর্ম করেছে বা যারা এই অপকর্ম করেছে, তো তাদের জন্য আমরা যারা আছি আমরা টকশোতে বসে অনেক কথা বলতে পারি, কিন্তু দায়িত্বপূর্ণ পদে থেকে ফারুকী কথা বলতে পারেন না। তাকে কথা বলার জন্য তথ্য লাগবে, উপাত্ত লাগবে, প্রমাণ লাগবে। ফ্যাসিবাদের কারা কী করেছে, এই দিন সেই দিন নয়। যদি দিন থাকতো তাহলে তো ফারুকী এখানে উপদেষ্টা হতে পারে না। এখানে জনগণের ভোটে আসুক না ফারুকী, পরবর্তীতে নির্বাচন যখন হবে ওকে দাঁড়াতে বলেন, একজন সংসদ সদস্য হতে বলেন, বা মান্না ভাই বা আমাদের মতো আমরা যারা আছি অন্য সময় যখন এই চেয়ারটা ছেড়ে দেন আমাদের সাথে এসে টকশোতে বসতে বলেন,
প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে বলেন, কয়জন তাদের অডিয়েন্স হয়। এই যে একটা সুযোগ তারা পেয়েছে, তো এই সুযোগটাকে তারা তো কাজে লাগাতে পারছে না। কাজে না লাগিয়ে এই সুযোগকে ইতিমধ্যেই তারা বিভিন্ন অপকর্মে তারা ব্যবহার করেছে। এই যে আমাদের তাকে নিয়ে যে স্ক্যাম হলো শিল্পকলা একাডেমিতে, সরাসরি সেখানে টাকা চাওয়ার অভিযোগ, যে সমস্ত কথাবার্তা হলো, তো আমি বুঝি না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন প্রাজ্ঞ লোক, অভিজ্ঞ লোক, উনি এদের খপ্পরে কী করে পড়লেন। ওনার মতো একটা বিশ্ববিখ্যাত মানুষ, এত ডক্টরেট ডিগ্রি, সারা দুনিয়া ওনার প্রায় 250-র মতো ডক্টরেট ডিগ্রি আছে, সম্মাননা আছে। তা ওনার যারা আমির হবেন, উজির হবেন, নাজির হবেন, সহযোগী হবেন, সহকারী হবেন, তাদের তো একটা কোয়ালিটি থাকবে। সেই কোয়ালিটিতে ফারুকী সাহেবের মতো মানুষ ওনাদের এই ক্যাবিনেটে আসে কি করে, কে সিলেক্ট করেছে? অসংখ্য ধন্যবাদ। ফলে এই জিনিসগুলো মানে আমাদের শোনাটাও এটা রীতিমতো অপরাধ। এই কথা ফারুকী বলেছে, আমরা এটা নিয়ে আলোচনা করছি, আর আমার মতো মানুষ, মান্না ভাইদের মতো মানুষ, আমি বলতেছি ফারুকী নিয়ে, আর মান্না ভাইকে এই কথা শুনতে হচ্ছে, এটাও আমাদের জন্য একটা অপমানজনক একটা অবস্থা। অসংখ্য ধন্যবাদ। মান্না ভাই, আমি আসলে একেবারেই সাম্প্রতিক মানে আজকের কয়েকটি উক্তি ধরে আজকে আপনাকে শেষ প্রশ্নটি করতে চাই। সেটা হলো যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, তিনি আজকে বলেছেন যে নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে। তিনি এমন মন্তব্য করেছেন, এবং একই অনুষ্ঠানে তিনি আরেকটি মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করা হলেও তাদের সুযোগ সুবিধা দিয়ে বিচার থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। আপনি এই দুটি বিষয় নিয়ে কি আসলে একমত কিনা আমি জানতে চাই। খুব বিব্রতকর প্রশ্ন করেন, বুঝতে পেরেছেন? করেন না, মানে এই দুটো প্রশ্ন বিব্রতকর হয় মানে একসাথে চলছি তো, আন্দোলন করছি, একটা ট্রেন্ডের মতো আছে তো আমাদের। এই যে ব্লেম গেম অনেক আগে থেকেই চলে আসছে। 5 আগস্টের অভ্যুত্থানের পরে এটা মানে আশা করা গেছিল যে এই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে থাকবো আস্তে আস্তে, কিন্তু এই অভ্যুত্থানের স্পিরিটটাই আমাদের সবার মধ্যে ঠিক মতো আসে নাই। কেন? মানে ধরেন, বাংলাদেশে একটা অদ্ভুত দেশটা, এই দেশে একবার সরকার বিরোধী আন্দোলন হয়েছে, সরকারের পতন হয়েছে, বিরোধী দল পলাতক, বিরোধী দল। আর এইবার একটা বিশাল অভ্যুত্থান হলো, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্তাক্ত আন্দোলন। ফ্যাসিবাদের পরাজয়ের পরে মূল যে বিরোধী দল শুধু সাইড লাইনে ছিল। তার মানে অনেক বড় গ্যাপ তো আছে জনগণের সঙ্গে, আপনার তখনই বোঝা দরকার। এবং এই গ্যাপটা মানে শুধুমাত্র কিছু বক্তৃতাবাজিতে না, সামগ্রিক কিছু, এবং এই সব কিছু মিলেই তো আমি বলি তার নাম সংস্কৃতি। তো এইখানেও এরকম একটা ব্যাপার হয়েছে যে ওই যে একটু আগে রনি বলছিলেন না, যে আগে যেরকম একটা অবস্থা ছিল, কিছু হতো তো জামাত শিবির করেছে, এখনও যদি এরকম যাই করেছে সব স্বৈরাচারের দোষর। আর ওইখানে স্বৈরাচারের দোষর গেল কিভাবে? এখন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের ছেলেরা আছে নাকি? তাই মানে এগুলো আমি যদি বলি তাহলে কেউ হয়তো বলবে ওদেরকে ডিফেন্ড করতে চেষ্টা করছে দেখি। এটা তো ডিফেন্ড করা বা অফেন্ড করার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আপনি বাস্তবে আছেন কি না, বাস্তবে থেকে সেই বাস্তবটিকে বদলাবার চেষ্টা করছেন কিনা। এবং সেরকম যদি হয় তাহলে এই যে বলা হলো যে কোনো একটা মহল থেকে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, সে তো হতেই পারে। মানে অনেকেরই অনেকভাবে ইন্টারেস্ট থাকতে পারে যে এখন আমি 2 মাস পরে ভোট চাই, 1 বছর পরে চাই, 5 বছর পরে চাই। আজকাল তো দেখেন ফেসবুকে খুব ক্যাম্পেন হচ্ছে ডক্টর ইউনূসকে 5 বছর রাখাও, একজন উপদেষ্টা পর্যন্ত সব বক্তৃতা করেছেন। তো আপনি এটাকে একটা যুক্তি দিয়ে বলেন ডক্টর ইউনূস কি 5 বছর থাকতে চান? কখনো কি বলেছেন? আজকেও তার বক্তৃতা আমি পড়ে আসলাম, আজকে তিনি বলছেন যে ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কারের উনি তো থাকতে চাচ্ছেন। আপনারা কারা যে তাকে জোর করে রাখতে চাচ্ছেন? আর আপনি যদি রাখেনি কিভাবে রাখবেন? একটা বিশেষ পরিস্থিতিতে উনি ক্ষমতায় এসছেন, আমরা সবাই মিলে চেয়েছি। আর একটা বিশেষ পরিস্থিতিতে তাকে যখন চাইব না তখন কি হবে? তার সম্মান কোথায় যাবে? ওই রকম বিশেষ পরিস্থিতি তৈরি হবার আগেই উনি সম্মানের সাথে যাক। আপনি যদি আরো বেশি দিন চান তাহলে আপনি একটা পদ্ধতি করেন যেটা সবার কাছে গ্রহণযোগ্য, যাতে উনি থাকতে পারেন। মানে শেষ অংশটা আসলে আওয়ামী লীগের নেতাদের গ্রেফতার করা হলো, তাদের সুযোগ সুবিধা দিয়ে বিচার থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, এমন
অভিযোগও করেছেন ফারুক সাহেব। আপনি কি আসলে এটার সঙ্গে একমত কিনা? 30 সেকেন্ড আমি আছে তো আমাদের এরকম হাতে। দেখছি না, আমি বুঝছি না লিগালি এরকম যে করা হচ্ছে আমি দেখছি না। একটা অভিযোগ আছে, একটা মামলাও শুরু করতে পারলেন না কেন? 8 মাস হয়ে গেছে তো। এটা আমি মনে করি যে এই জায়গায় সরকারের ব্যর্থতা আছে। মানে এতদিন লাগবার কথা না। এগুলো তো সরকারের প্রশাসনিক ক্ষেত্রে অনেক জায়গায় ব্যর্থতা আছে। এই যে গতকালকে বোধহয় দেখলাম প্রথম আলোতে পুলিশের কত 173 না কতটা সিনিয়র গুরুত্বপূর্ণ, পোস্ট, হ্যাঁ জি। খালি এগুলোর কি কোনো জবাব আছে নাকি? তো এটাও আমি মনে করি এইরকম জিনিস ঠিক আছে, এগুলো অভিযোগ ঠিক আছে। আর বাকি হচ্ছে আপনি কথা বললে এরকম বলেন কোনো কোনো মহল নির্বাচন নাও চাইতে পারে, ষড়যন্ত্র করতে পারে, কিন্তু এই কারণে নির্বাচনের কোনো বিকল্প নাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল রাতে আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।